অডিও কথনে সবাইকে স্বাগতম। আমাদের আজকের গল্পের ফিরোজ শোবার ঘরে একা ঘুমায়, কিন্তু শোবার ঘরে রাখা টেপ রেকর্ডারে ফিরোজ ছাড়াও অন্য একজনের কথাবার্তা রেকর্ড হয়। ফিরোজ তাহলে কার সাথে কথা বলে যাকে দেখা যায় না? এই রহস্য সমাধানেও আছেন আমাদের সবার প্রিয় মিসির আলী। আমাদের আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা নিশিথিন। গল্পটি আমি 4 পর্বে ভাগ করে পড়ব। আজকে পড়ছি প্রথম পর্ব। মিসির আলীর ধারণা ছিল তিনি সহজে বিরক্ত হন না। এই ধারণাটা আজ ভেঙে যেতে শুরু করেছে। ঠিক এই মুহূর্তে তিনি অসম্ভব বিরক্ত। যে রিকশায় তিনি উঠেছেন তার সিটটা ঢালু, বসে থাকা কষ্টের ব্যাপার। তার চেয়েও বড় কথা, 2 মিনিট পর পর রিকশার চেইন পড়ে যাচ্ছে। এখন বাজছে 10:23। 10:30টায় থার্ড ইয়ার অনার্সের সঙ্গে তার একটা টিউটোরিয়াল আছে। এটা কোনো ক্রমেই ধরা যাবে না। যে হারে রিকশা এগোচ্ছে তাতে ইউনিভার্সিটিতে পৌঁছাতে তার আরো 15 মিনিট লাগবে। এ কালের ছাত্ররা এতক্ষণ তাদের টিচারের জন্য অপেক্ষা করে না। মিসির আলী তার বিরক্তি ঢাকবার জন্য একটা সিগারেট ধরালেন। ঠিক তখন পঞ্চমবারের মতো রিকশার চেইন পড়ে গেল। রিকশাওয়ালার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে চেইন পড়ার ব্যাপারটায় সে আনন্দিত। গদায় লস্করি চালে সে নামলো এবং সামনের চাকাটা তুলে ঝাঁকাঝাঁকি করতে লাগলো। চেইন পড়ে গেলে কেউ চাকা তুলে ঝাঁকাঝাঁকি করে বলে তার জানা ছিল না। রুক্ষ গলায় বললেন, এরকম করছো কেন? রিকশাওয়ালা জবাব দিল না, গরম চোখে তাকালো এবং মিসির আলীকে সম্পূর্ণ উপেক্ষা করে একটা বিড়ি ধরালো। মিসির আলী রাগ সামলাবার চেষ্টা করতে লাগলেন। 20 থেকে 1 পর্যন্ত উল্টো দিকে গুনলেন। জীবনানন্দ দাশের মনে হয় একদিন কবিতার প্রথম 4 লাইন মৃদু স্বরে আওড়ালেন। মিসির আলীর ধারণা কিছু কিছু কবিতা মানুষের অস্থিরতা কমিয়ে দেয়। মনে হয় একদিন এমন একটি কবিতা। কিন্তু আজ তার রাগ কমছে না। রিকশাওয়ালা কঠিন মুখে নির্বিকার ভঙ্গিতে বিড়ি টানছে। মিসির আলীর দিকে ফিরেও তাকাচ্ছে না। মিসির আলী নিজেকে সামলাবার জন্যই ভাবতে লাগলেন, তিনি নিজে যদি সিগারেট ধরাতে পারেন তাহলে এই লোকটি পারবে না কেন? জুন মাসের প্রচণ্ড গরমে বেচারা ক্লান্ত ও বিরক্ত। মানুষের নিশ্চয়ই বিশ্রাম করার অধিকার আছে। তিনি হালকা গলায় বললেন, নাম কি তোমার? শামসু। বাড়ি কোথায় তোমার শামসু? বাড়িঘর নাই? দেরি হয়ে যাচ্ছে আমার শামসু, রিকশা চালাও, ক্লাস মিস হবে। শামসু কোনো পাত্তাই দিল না। রাস্তার পাশে পেচ্ছাপ করতে বসে গেল। তার বসার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে সে সহজে উঠবে না, বসেই থাকবে। এই লোকটি কি কোনো একটি অজ্ঞাত কারণে তার সঙ্গে ঝগড়া বাঁধাবার চেষ্টা করছে? মিসির আলী রিকশা থেকে নেমে পড়লেন। 5 টাকা ভাড়া ঠিক করা হয়েছিল, তিনি 6 টাকা দিলেন। সহজ স্বরে বললেন, নাও ভাড়া নাও, আমি হেঁটে চলে যাব। সাধারণত রিকশাওয়ালাদের সবচেয়ে ময়লা নেতানো নোটগুলো দেওয়া হয়। মিসির আলী তাকে দিয়েছেন কচকচে নতুন নোট। এটা তিনি করলেন এই আশায় যাতে শামসু নামের এই উদ্ধত যুবকটি তার আচরণের জন্য লজ্জিত বোধ করে। এরকম কাণ্ড কারখানা মিসির আলী সাহেব করে থাকেন। একবার বাসে তার পাশে সুখী সুখী চেহারার এক বুড়ো বসলো। 2 জনের সিট, কিন্তু বুড়ো অকারণে পা ফাঁক করে তাকে চাপ দিতে লাগলো। বিশ্রী কাণ্ড। মিসির আলী অনেকক্ষণ চাপ সহ্য করলেন, তারপর উঠে দাঁড়িয়ে হাসি মুখে বললেন, আপনার বোধহয় অল্প জায়গায় বসবার অভ্যেস নেই, আপনি বরং একাই এখানে আরাম করে বসুন। মিসির আলী ভেবেছিলেন লোকটি এতে লজ্জিত ও বিব্রত হবে। সেরকম কিছু হলো না। লোকটি নির্বিকার ভঙ্গিতে 2 জনের জায়গা দখল করে পা দোলাতে লাগলো। এরা অসুখী মানুষ। নিজেদের ব্যক্তিগত যন্ত্রণা এরা অন্যের উপর চাপিয়ে দিতে চেষ্টা করে। ঢাকা শহরে অসুখী মানুষের সংখ্যা এত দ্রুত বাড়ছে কেন ভাবতে ভাবতে মিসির আলী দ্রুত হাঁটতে লাগলেন। মাথার ওপর জুন মাসের গনগনে আকাশ। রাস্তাঘাট তেতে উঠেছে। বাতাসের লেশ মাত্র নেই। এবছর অসম্ভব গরম পড়েছে। এই অসহ্য গরমে রিকশাওয়ালারা মানুষ টানে কিভাবে কে জানে। মিসির আলী শামসু নামের উদ্ধত যুবকটির জন্য এক ধরনের মায়া অনুভব করলেন। ক্লাস ফাঁকা। আসমানি রঙের জামদানি শাড়ি পরা একটি মেয়ে শুধু সেকেন্ড বেঞ্চে বসে আছে। মেয়েটির মাথায় ঘোমটা।
এটা একটা নতুন ব্যাপার। ইউনিভার্সিটির মেয়েরা মাথায় ঘোমটা দেয় শুধু আজানের সময়। মিসির আলি ঢুকতেই মেয়েটি উঠে দাঁড়ালো। তিনি অপ্রস্তুত স্বরে বললেন, দেরি করে ফেললাম, সবাই চলে গেছে নাকি? জি স্যার। তুমি বসে আছো কেন? তুমি কেন ওদের সঙ্গে গেলে না? মেয়েটি মৃদু স্বরে বলল, স্যার, আপনি আমাকে চিনতে পারছেন না? হ্যাঁ, চিনতে পারছি, তোমার নাম নীলু। জি। তুমি তো এই ক্লাসের নও। জি না। তাহলে? আমি স্যার আপনার সঙ্গে দেখা করার জন্য বসে আছি। আমি রুটিনে দেখেছি আজ আপনার ক্লাস এখানে। মিসির আলি ভুরু কুঁচকে বললেন, তোমার কি বিয়ে হয়েছে? মাথায় ঘোমটা, তাই বললাম। নতুন বিয়ে হওয়া মেয়েরা প্রথম দিকে ঘোমটা পরে। আমার বিয়ে হয়নি। ও, আচ্ছা। আপনার সঙ্গে আমার খুব একটা জরুরি কথা আছে স্যার। বলো। আমি স্যার অনেকটা সময় নিয়ে কথাটা আপনাকে বলতে চাই। আমি কি স্যার আপনার বাসায় যেতে পারি? বাসায় আমার কিছু ঝামেলা আছে। তাহলে স্যার আপনি কি আমাদের বাসায় একটু আসবেন? আমার খুব দরকার। ঠিক আছে, যাব। আমাদের বাসার ঠিকানা কি আপনার মনে আছে? একবার গিয়েছিলেন আমাদের বাসায়। আমাদের বাসার দোতলায় আপনার একজন পরিচিত মহিলা থাকতেন, রানু নাম। আমার মনে আছে। স্যার, আপনি কি আজই আসবেন? আমার খুব দরকার। মিসির আলি তাকিয়ে রইলেন মেয়েটার দিকে। এই মেয়ের নাম নীলু, কিন্তু কোনো এক বিচিত্র কারণে তাকে অবিকল রানুর মতো দেখাচ্ছে। স্যার, আপনি কি আজই যাবেন? ঠিক আছে রানু। আমার নাম কিন্তু স্যার নীলু। মিসির আলি লক্ষ্য করলেন মেয়েটা হাসছে, যেন তাকে রানু বলায় সে খুশি। এটাই যেন আশা করছিল। আমাদের বাসার ঠিকানা কি লিখে দেব? লিখে দিতে হবে না, আমার মনে আছে। আসবেন কিন্তু স্যার। আসবো, আমি আসবো। যাই স্যার, সালাম আলাইকুম। নীলু উঠে দাঁড়ালো। এত সুন্দর মেয়েটি, শ্যামলা গায়ের রং, চোখে মুখে তেমন কোনো বিশেষত্ব নেই, কিন্তু তবু এমন মায়া জাগিয়ে তুলছে কেন? মিসির আলি লজ্জিত বোধ করলেন। তার বয়স 41। এই বয়সের একজন মানুষের মনে এ জাতীয় তরল ভাব থাকা উচিত নয়। তাছাড়া এই মেয়েটি তার ছাত্রী। মিসির আলি শূন্য ক্লাসে দীর্ঘ সময় বসে রইলেন। একসঙ্গে বেশ কয়েকটা জিনিস নিয়ে তিনি ভাবছেন। মেয়েটার মাথায় ঘোমটা কেন? এই মেয়েটি দীর্ঘদিন ধরেই ক্লাসে আসছে না কেন? মেয়েটি চলে যাবার সময়ও একটা অস্বাভাবিক আচরণ করেছে। সোজাসুজি হেঁটে গেছে, একবারও পিছনে ফিরে তাকায়নি। মেয়েরা সাধারণত পেছন ফিরে তাকায়। সবচেয়ে রহস্যময় ব্যাপারটি হচ্ছে, একটি মৃতা মেয়ের ছাপ আছে নীলুর মধ্যে। যেভাবেই হোক আছে, কিন্তু তা সম্ভব নয়। প্রকৃতি রহস্য পছন্দ করে না। তিনি সিগারেট ধরালেন। প্রকৃতি রহস্য পছন্দ করে না, কথাটা কি সত্যি? তার মনে হলো সত্যি নয়। প্রকৃতির কাজই হচ্ছে নানান রকম রহস্য সৃষ্টি করা। মানুষের কাজ হচ্ছে সেই রহস্যের কুয়াশা সরিয়ে দেয়া। এমন একদিন আসবে যখন কেউ বলবে না, দেয়ার আর মেনি থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ। আরে মিসির আলি সাহেব না? এখানে কি করছেন? একা একা ক্লাসে বসে আছেন কেন? তিনি দাড়িওয়ালা এই লোকটাকে চিনতে পারলেন না। হাতে রেজিস্ট্রি খাতা, কাজেই অধ্যাপক হবেন। মুখখানা হাসি হাসি। পান খেয়ে দাঁত লাল করে ফেলেছেন। পান খাওয়া লোকজন কি কিছুটা নম্র স্বভাবের হয়? মিসির আলির মনে হলো পান এবং স্বভাবের ভেতর কোনো একটা সম্পর্ক আছে। তিনি যে কজন পান বিলাসী লোককে চেনেন, তারা সবাই সদালাপী। কি কথা বলছেন না কেন? কিছু ভাবছেন নাকি? মিসির আলি উঠে দাঁড়ালেন। শান্ত ও নরম স্বরে বললেন, জি না, কিছু ভাবছি না। আপনি কি আমাকে চিনতে পারছেন না? জি না। দাড়িওয়ালা অধ্যাপক অত্যন্ত বিস্মিত হলেন। মিসির আলি বিব্রত বোধ করলেন। কাউকে চিনতে পারছি না বলা তাকে প্রায় অপমান করার শামিল। বিশেষ করে অধ্যাপক শ্রেণীর মানুষেরা এই ব্যাপারে খুব স্পর্শকাতর। সত্যি চিনতে পারছেন না? জি না, আমার একটা প্রবলেম আছে, কিছুই মনে থাকে না। মাসখানেক আগে আমি আপনার কাছে একজন রোগী নিয়ে গিয়েছিলাম, ফিরোজ নাম, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র। ও হ্যাঁ, মনে পড়েছে, আপনি ফিরোজের দুলাভাই। হ্যাঁ, দুলাভাই।
এবং আপনার নাম হচ্ছে নাজিম উদ্দিন, হিস্ট্রি ডিপার্টমেন্ট। এই তো চিনতে পেরেছেন। চিনতে পারছি অ্যাসোসিয়েশন থেকে। একটা কথা মনে পড়লে অন্যগুলো মনে পড়তে থাকে। অ্যাসোসিয়েশন অব আইডিয়াস। ফিরোজ তো অনেকখানি ইমপ্রুভ করেছে। এত অল্প সময়ে যে আপনি এতটা করবেন আমরা কেউ কল্পনাও করিনি। দারুণ ব্যাপার। মিসির আলি কিছু বললেন না। ফিরোজ আজ বিকেলে তার কাছে আসবে। প্রতি সোমবার ফিরোজের সঙ্গে তার একটি সেশন হয়। অথচ নীলুকে বলে রেখেছেন আজ যাবেন তাদের বাসায়। তার কাজকর্ম ইদানিং এলোমেলো হয়ে যাচ্ছে কেন? বয়স বাড়ছে? মিসির আলি সাহেব? জি। চলুন লাউঞ্জে বসে চা খাওয়া যাক। চলুন। আপনি এত গম্ভীর হয়ে আছেন কেন? কি ভাবছেন এত? কিছু ভাবছি না। তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। দীর্ঘ নিঃশ্বাসটি কেন ফেললেন এই নিয়ে ভাবতে চেষ্টা করলেন। অকারণে তো কেউ দীর্ঘ নিঃশ্বাস ফেলে না। সবকিছুর পেছনেই কারণ থাকে। এই জগতে কার্যকারণ ছাড়া কিছুই হয় না। সবই লজিক। জটিল লজিক। জটিল কিন্তু অভ্রান্ত। লজিকের বাইরে এক চুলও কারো যাবার ক্ষমতা নেই। গত 2 মাস ধরে ফিরোজ প্রতি সোমবারে মিসির আলির কাছে আসেন। 5টার সময় আসে, থাকে 7টা পর্যন্ত। আজ কি মনে করে 3টার সময় চলে এসেছে। মিসির আলি তখনও ইউনিভার্সিটি থেকে ফেরেনি। তার কাজের মেয়ে হানিফা দরজা খুলে দিল। সে দরজা খুলল ভয়ে ভয়ে। ফিরোজের দিকে তাকালেই তার বুক ঢিপ ঢিপ করে। বড় ভয় লাগে। স্যার কি আছেন হানিফা? জি না, আজ একটু সকাল সকাল এসে পড়েছি। আমি বসি কেমন? জি আচ্ছা। তুমি আমাকে এক গ্লাস লেবু শরবত খাওয়াতে পারো? প্রচন্ড গরম। হানিফার বয়স 10, কিন্তু সে খুবই চটপটে। মিসির আলি সাহেব তাকে অল্প দিনের মধ্যেই বর্ণ পরিচয় করিয়েছেন। পড়াশোনার ব্যাপারে তার অসম্ভব আগ্রহ। মেয়েটি এমনিতেও চটপটে। সে বড় এক গ্লাস শরবত বানালো। 3 টুকরো বরফ ছেড়ে দিল। ট্রেতে করে শরবতের গ্লাস এবং আরেক গ্লাস ঠান্ডা পানি নিয়ে গেল। সে দেখেছে শরবত খাওয়ার পরপরই সবাই পানি খেতে চায়। ফিরোজ অবশ্য উল্টোটা করলো। পানি খেলো প্রথমে, তারপর বেশ সহজ স্বাভাবিক গলায় বলল, তুমি আমাকে দেখে ভয় পাও কেন হানিফা? ভয় পাই না তো? পাও, খুবই ভয় পাও। ভয় পাওয়ার কিছু নেই। আমি এখন সেরে গেছি। পুরোপুরি না সারলেও অসুখটা আর নেই। চেঁচামেচি হইচই কিছুই করি না, ঠিক না? জি ঠিক। এখন দেখো না, সবাই একা একা ছেড়ে দেয়। আগে ছাড়তো না। হানিফা কিচ্ছু বলল না। ফ্যানটা ছেড়ে দাও। হানিফা ফ্যান ছেড়ে দিল। ফিরোজ ভারী গলায় বলল, এই গরমে সুস্থ মানুষই পাগল হয়ে যায়, আর আমি তো এমনিতেই পাগল। হানিফার বুকের ভেতর ধক করে উঠল। বলে কি এই লোক? বাড়িতে আর কেউ নেই। শুনশান নীরবতা। হানিফার ইচ্ছা করতে লাগলো বাড়ির বাইরে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকতে। হানিফা? জি। আমাকে ভয় লাগছে? জি। ভয়ের কিছু নেই, আমি সেরে গেছি। ঠিক আছে তুমি যাও, আমি বসে থাকবো চুপচাপ। হানিফা রান্নাঘরে চলে গেল। কি মনে করে সে রান্নাঘরের দরজা বন্ধ করে দিল। কেন জানি দারুণ ভয় করতে লাগলো তার। ফিরোজ বসে আছে চুপচাপ। তার চোখ ঈষৎ লাল। খুব সূক্ষ্মভাবে হলেও তার মধ্যে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যায়। ছেলেটির বয়স 22। অত্যন্ত সুপুরুষ। চিবুক এবং ঠোঁট কিশোরদের মতো। বড় বড় চোখ, পাতলা নাক। তাকে দেখলে মনে হয় মেয়ে বানাতে গিয়ে প্রকৃতি কেমন করে যেন শেষ মুহূর্তে তাকে পুরুষ বানিয়েছে এবং সম্পূর্ণ ভিন্ন ধরনের কিছু কাঠিন্য ঢেলে দিয়েছে। ফিরোজের সমস্যাটা শুরু হয় এইভাবে। সে 2 বছর আগে জানুয়ারি মাসে তার এক বন্ধুর বাড়ি গিয়েছিল। যাবার উদ্দেশ্য ছিল একটাই, গ্রাম দেখা। ফিরোজ কখনো গ্রাম দেখেনি। বন্ধুর বাড়ি ময়মনসিংহের মোহনগঞ্জে। চমৎকার একটা জায়গা। চারিদিকে ধু ধু প্রান্তর। বর্ষা আসা মাত্র যা পানিতে ডুবে যায়। সেই পানি সমুদ্রের মতো গর্জন করতে থাকে। অল্প বাতাসেই সমুদ্রের মতো বিশাল ঢেউ ওঠে। এখন অবশ্য শুকনো খটখট করছে চারিদিকে। তবু ফিরোজ মুগ্ধ হয়ে গেল। সবচেয়ে মুগ্ধ হলো বন্ধুর বাড়ি দেখে। বিশাল এক দালান। সিনেমাতে পুরোনো আমলের জমিদার বাড়ির মতো বাড়ি। এক একটি ঘর এত উঁচু এবং এত বিশাল যে কথা বললেই প্রতিধ্বনি হয়। ফিরোজের বন্ধুর নাম আজমল চৌধুরী। সে তাকে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি দেখালো। অতিথিদের থাকবার জায়গা,
নারীদের থাকবার জায়গা, কুয়োতলা, বাড়ির পেছনের সার দেওয়াল যেখানে পূর্বপুরুষদের কবর আছে। ফিরোজের বিস্ময়ের সীমা রইল না। কি কাণ্ড! সে মুগ্ধ কণ্ঠে বলল, এ তো হুলস্থুল ব্যাপার রে আজমল। তোরা রাজা মহারাজা ছিলি, তা তো কোনোদিন বলিসনি। এখন কিছুই নেই, দালানটাই আছে, আর কিচ্ছু নেই। সেই দালানি ভেঙে ভেঙে পড়ছে। আর একটা ভূমিকম্প হলে গোটা দালানি ভেঙে পড়বে। তাছাড়া খুব সাপের উপদ্রব। বলিস কি? এখন ভয় নেই কোনো, সব সাপ হাইবারনেশনে চলে গেছে। গরমের সময় ভয়াবহ কাণ্ড হয়। কোনো ব্যবস্থা করতে পারি না? আজমল কঠিন স্বরে বলল, এর একটা মাত্র ব্যবস্থাই আছে, সব ছেড়ে ছুড়ে অন্য কোথাও চলে যাওয়া। এত চমৎকার বাড়ি ছেড়ে চলে যাবি? বলিস কি? চলে যাব। এখানে থাকলে মারা পড়তে হবে। 3টা মাত্র মানুষ আমরা, আমি, মা আর আমার ছোট বোন। এত বড় বাড়ি দিয়ে কি করব? জঙ্গল হয়ে গেছে চারিদিকে, দেখছিস না? 2 দিন থাকার পরিকল্পনা নিয়ে ফিরোজ এসেছিল, কিন্তু 5ম দিনেও সে ফেরার কথা কিচ্ছু বলল না। বড় আনন্দে সময় কাটতে লাগলো। গ্রাম যে এত ইন্টারেস্টিং হবে তা তার ধারণার বাইরে ছিল। শুধু একটি খটকা লেগে থাকলো তার মনে। আজমলের বোনের সঙ্গে তার দেখা হলো না। যদিও মেয়েটি এই বাড়িতেই থাকে। মেয়েটির নাম নাজ। আজমলের মা প্রায়ই তার মেয়েকে চিকন গলায় ডাকেন, ও নাজ, নাজ। তার উত্তরে মেয়েটি ক্ষীণ স্বরে সাড়া দেয়। মেয়েটির সাড়া শব্দ এইটুকুই। ফিরোজ একবার ভেবেছিল আজমলকে তার বোনের কথা জিজ্ঞেস করে। শেষ পর্যন্ত তা করা হয়নি। প্রাচীনপন্থী একটি পরিবার, হয়তো কিছু মনে করে বসবে। এদের হয়তো কঠিন পর্দার ব্যাপার আছে। 6ষ্ঠ দিন সন্ধ্যায় মেয়েটির সঙ্গে ফিরোজের দেখা হলো। ফিরোজ অবেলায় ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙল সন্ধ্যাবেলা। চারদিক অন্ধকার, ঘরে আলো দিয়ে যায়নি। ফিরোজ সিঁড়ি বেয়ে নিচে নেমেই হকচকিয়ে গেল। 17-18 বছরের একটি মেয়ে দেয়াল ধরে দাঁড়িয়ে আছে। তার হাতে একটি হারিকেন। হারিকেনের আলো পড়ছে মেয়েটির মুখে। এই মুখ কি কোনো মানবীর মুখ? অসম্ভব। পৃথিবীর সমস্ত সৌন্দর্য, সমস্ত রূপ কি এই মুখে আঁকা নয়? ফিরোজ চোখ ফিরিয়ে নিতে চাইল, পারল না। সে তাকিয়েই রইল। মেয়েটি বলল, আমি নাজনীন। কিছু একটা বলতে হয়, ফিরোজ বলতে পারল না। কোনো কথা তার মনে এলো না। এই অসম্ভব রূপবতী মেয়েটিকে সে কি বলবে? ভাইয়া বাজারে গেছে, এসে পড়বে। আপনি বড় ঘরে বসুন, চা পাঠিয়ে দিচ্ছি। ফিরোজ বড় ঘরের দিকে রওনা হলো আচ্ছন্নের মতো, এবং সে মনে করতে পারল না মেয়েটির গায়ে শাড়ি ছিল না সালোয়ার কামিজ ছিল। মেয়েটির চুল কি বেনি বাঁধা ছিল না খোলা ছিল? তার মুখটি কি গোলাকার না লম্বাটে? কিছুই মনে নেই। শুধু মনে আছে একটি তুলি দিয়ে আঁকা মুখ সে দেখে এসেছে। যে শিল্পী ছবিটি এঁকেছেন তার বাস এই পৃথিবীতে নয়, অন্য কোনো ভুবনে। রাতে খাবার সময় আজমল সহজ স্বরে বলল, নাজের সঙ্গে তোর দেখা হয়েছে তাই না? নাজ বলছিল। ফিরোজ কিছু বলল না। আজমল বলল, ও কিছুতেই তোর সামনে আসতে চাচ্ছিল না। দেখাটা সেই জন্যই এমন হঠাৎ করে হয়েছে। আসতে চাচ্ছিল না কেন? লজ্জা। ওর পোলিওতে একটা পা নষ্ট। এই লজ্জায় সে কারো সামনে পড়তে চায় না। আজমলের মুখ কঠিন হয়ে গেল। সে রুক্ষ স্বরে বলল, পৃথিবীর সমস্ত লজ্জা তার মধ্যে। শুধু তোর সামনে কেন, কারো সামনেই সে যায় না। সমস্ত রাত ফিরোজ এক ফোঁটাও ঘুমোতে পারল না। এত কষ্টের রাত তার জীবনে আসেনি। এবং ভয়াবহ ঘটনাটি ঘটল পরদিন দুপুরে। সে একা একা শিয়ালজানি খালের পাড় ধরে হাঁটতে গেল, এবং তার 1 ঘন্টার মধ্যেই 4-5 জন লোক তাকে ধরাধরি করে নিয়ে এলো। তার চোখ লাল টকটক করছে, দৃষ্টি উদ্ভ্রান্ত, মুখ দিয়ে ফেনা ভাঙছে, কথাবার্তা অসংলগ্ন। মাঝে মাঝে বিকট স্বরে চেঁচিয়ে উঠছে এবং দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করছে। আজমল এবং তার মা হতভম্ব। নাজনীন সমস্ত ব্যাপার দেখে অনবরত কাঁদছে। বাড়ি ভর্তি হয়ে গেছে মানুষে। নানান জল্পনা কল্পনা। খারাপ বাতাস লেগেছে, জিনে ধরেছে, কালি আসর করেছে। ফিরোজকে নিয়ে আসা হলো ঢাকায়। সারিয়ে তুললেন মিসির আলি সাহেব। সেই সারানোর ব্যাপারটা সাময়িক। কিছুদিন সুস্থ থাকে, আবার অসুস্থ হয়ে পড়ে। লোকজনদের গলা টিপে ধরতে চায়।
জিনিসপত্র ভেঙে একাকার। তবে এখন অবস্থা অনেক ভালো। অসুস্থতার সময় আগের মতো ভায়োলেন্ট হয় না, চুপ করে থাকে, কারো সঙ্গে কথাবার্তা বলে না, খাওয়া দাওয়া বন্ধ করে অন্ধকার ঘরে বসে থাকে। ঘর থেকে শুধু বিড়বিড় শব্দ শোনা যায়, যেন কারো সঙ্গে কথা বলছে। যখন সে সুস্থ থাকে তখন তার অসুস্থ থাকার কথা বিশেষ মনে থাকে না। নিসার আলি সাহেব খুঁটিয়ে খুঁটিয়ে যা বের করেছেন তা খাতায় লিখে রেখেছেন। লেখা হয়েছে ফিরোজের জবানিতে। অসুস্থতার বিবরণ। সারা রাত নানান কারণে আমার ঘুম হয়নি। শেষ রাতের দিকে একটু ঘুম এলো, তাও অল্প কিছুক্ষণের জন্য। 6টার সময় বিছানা ছেড়ে বাইরে এসে দেখি আজমল একটা চাদর গায়ে দিয়ে আমবাগানে রোদের জন্য অপেক্ষা করছে। চট করে রোদ উঠবে বলে মনে হলো না, কারণ খুব কুয়াশা। আমি লক্ষ্য করেছি 8টা-9টার আগে এই অঞ্চলে সূর্যের দেখা পাওয়া যায় না। আজমল আমাকে দেখে বলল, আজ এত সকাল সকাল উঠলি যে? চোখ লাল কেন? রাতে ঘুম হয়নি? হয়েছে। চা খাবি 1 কাপ? নাস্তা হতে দেরি হবে, চাল কোটা হচ্ছে, পিঠা হবে, সময় লাগবে। চা 1 কাপ খাওয়া যায়। চা খেতে খেতে পাখি শিকার নিয়ে কথা হলো। এখান থেকে প্রায় মাইল 4 দূরে পুকইরা বিলে নাকি খুব হাঁস নামছে। শেষ রাতে উঠে গেলে প্রচুর পাওয়া যাবে। আমি হাঁস মারার ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেখালাম, কিন্তু আজমলের কাছ থেকে কোন রকম সাড়া পাওয়া গেল না। অথচ এখানে যার সঙ্গেই দেখা হয় সেই জিজ্ঞেস করে পাখি শিকার করতে এসেছি কিনা। আজমলের এরকম অনাগ্রহের কারণ নাস্তার টেবিলে টের পাওয়া গেল। এদের পাখি মারার কোনো বন্দুক নেই। একটা দোতলা উইনস্টন গান ছিল, অর্থনৈতিক কারণে বিক্রি করে ফেলতে হয়েছে। শিকারের প্রসঙ্গ উঠতেই এই কারণে আজমলের মন খারাপ হয়েছে। আমার নিজেরও তখন একটু খারাপ লাগলো। শিকারের প্রসঙ্গটা না তুললেই হতো। রোদ উঠল 10টার দিকে। আমি ভেবেছিলাম আজমলের সঙ্গে বাজারের দিকে যাব, কিন্তু আজমল বলল, তুই থাক, আমি দেখি একটা বন্দুকের ব্যবস্থা করা যায় কিনা। আমি বললাম, বন্দুকের ব্যবস্থা করার কোনো দরকার নেই, শিকারের দিকে আমার কোনো ঝোঁক নেই। আজমল আমার কোনো কথা শুনল না। সে অসম্ভব জেদি, আমাকে রেখে চলে গেল। আমার তেমন কিছু করার নেই, শিয়ালজানি খাল ধরে ধরে উত্তর দিকে হাঁটতে শুরু করলাম। এই অঞ্চলে হিন্দু বসতি খুব বেশি। এদের ঘর দুয়ার খুব পরিষ্কার, দেখতে ভালো লাগে। তবে অনেক ঘরবাড়ি ফাঁকা দেখলাম। আজমলের কাছে শুনেছি অনেক হিন্দু পরিবার 71-এর যুদ্ধে কলকাতায় গিয়ে আর ফিরে আসেনি। বেশ কিছু মারা পড়েছে পাকিস্তানি আর্মির হাতে। এদের ঘরবাড়ি ফাঁকা, বড় বড় ঘাস জন্মেছে। মানবশূন্য বাড়িঘর দেখতে কেমন যেন ভয় ভয় লাগে, গা ছমছম করে। আমি ঠিক করলাম বাড়ি ফিরে যাব। চড়চড় করে রোদ উঠছে, পানির তৃষ্ণা হচ্ছে। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। যে জায়গাটায় আছি তা অসম্ভব নির্জন। আমি বিশাল একটা বকুল গাছের নিচে দাঁড়ালাম খানিকক্ষণ। তখনই ব্যাপারটা ঘটল। গড়গড় একটা শব্দ শুনলাম গাছে, যেন কেউ গাছের ডাল নাড়াচ্ছে। আমি চমকে গাছের দিকে তাকাতেই রক্ত হিম হয়ে গেল। দেখলাম গাছের ডালে একজন মানুষ বসে আছে, খালি গা, পরনে একটা প্যান্ট, চোখে গোল্ড রিম, একটা চশমা। লোকটি রোগা এবং দারুণ ফর্সা, মুখের ভাব অত্যন্ত রুক্ষ। সে সাপের মতো সরসর করে নেমে এলো। একজন মানুষ গাছ থেকে নেমে আসার মধ্যে তেমন অস্বাভাবিক কিছু নেই, কিন্তু আমার শরীর কাঁপতে লাগলো, ঘামে গা চটচটে হয়ে গেল। লোকটির দৃষ্টি এগিয়ে এলো আমার দিকে। আমার প্রচন্ড ইচ্ছা করছিল ছুটে পালিয়ে যেতে, কিন্তু আমার পা যেন মাটিতে লেগে গেছে, নড়বার সামর্থ্য নেই। লোকটির কাছ থেকে দৃষ্টি ফিরিয়ে নেওয়ার ক্ষমতাও নেই। সে এগিয়ে এলো আমার দিকে, তারপর একটা চড় বসিয়ে দিল। এর পরের ঘটনা আমার আর কিছুই জানা নেই। মিসির আলি সাহেব তার ছোট ছোট অক্ষরে প্রচুর নোট লিখেছেন। প্রায় 25 পৃষ্ঠার একটি বিশ্লেষণী প্রবন্ধও আছে ইংরেজিতে লেখা। কিছু পয়েন্টস আছে আন্ডারলাইন করা। 2-1টি পয়েন্ট এরকম: ফিরোজের গল্পে বেশ কিছু মজার ব্যাপার আছে। সে চশমা পরা একটি লোককে নিচে নেমে আসতে দেখলো খালি গায়ে, কিন্তু তার পরনে প্যান্ট আছে। যে লোকটি চশমা এবং প্যান্ট পরে সে খালি গায়ে থাকে না। লুঙ্গি পরা একটি লোক খালি গায়ে নেমে এলে বাস্তব চিত্র হতো। ফিরোজ দেখেছে একটি অবাস্তব চিত্র। অবাস্তব চিত্রগুলো আমরা দেখি স্বপ্নে। ফিরোজ কি একটি স্বপ্ন দৃশ্যের কথা বর্ণনা করছে? ফিরোজ বলছে লোকটির পরনে প্যান্ট ছিল।
কিন্তু প্যান্টের রং কি তা সে বলতে পারছে না। তার মানে কি এই যে প্যান্টের কোনো রং ছিল না? স্বপ্নদৃশ্য সবসময় হয় সাদা কালো, স্বপ্ন বর্ণহীন। অবশ্য সে একটি রং স্পষ্ট উল্লেখ করেছে, সেটি হচ্ছে চশমার ফ্রেমের রং। সে বলছে গোল্ড রিম চশমা, অর্থাৎ সে সোনালি রং দেখতে পাচ্ছে স্বপ্নদৃশ্যে, যা সম্ভব নয়। তার গল্পের কোথাও নাজনীন প্রসঙ্গ উল্লেখ করেনি। আমার মনে হচ্ছে ফিরোজের সমস্ত ব্যাপারটায় নাজনীনের একটি ভূমিকা আছে। অসুস্থ হবার আগের রাতে সে অনিদ্রায় কাটিয়েছে। অনিদ্রার মূল কারণ রূপবতী একটি মেয়ে। আমি লক্ষ্য করেছি আমার সঙ্গে কথাবার্তার সময়ও সে এই প্রসঙ্গটি এড়িয়ে যায়। কেন যায়? সে তার গল্পে বলেছে সে একটি বকুল গাছের নিচে দাঁড়িয়েছিল, কিন্তু যে গাছের নিচে সে দাঁড়িয়েছিল সেটা একটা বট গাছ। ফিরোজ বকুল গাছ এবং বট গাছের পার্থক্য জানবে না, এটা বিশ্বাসযোগ্য নয়। সে গাছের নিচে আসার আগেই একটি ঘোরের ভেতর ছিল বলে আমার ধারণা, এবং আমার দৃঢ় বিশ্বাস বকুল গাছ প্রসঙ্গে তার কোনো একটি পীড়াদায়ক স্মৃতি আছে। পরে বকুল গাছ প্রসঙ্গে আরও তথ্যাদি আছে। ফিরোজের চশমা পরা এই লোকটি ছিল ফর্সা, রোগা ও লম্বা, যার চোখে দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ। মজার ব্যাপার হচ্ছে এই বর্ণনা আজমলের বেলায়ও খাটে। এই ছেলেটি অসম্ভব ফর্সা, রোগা এবং লম্বা। সে অবশ্য চশমা পরে না। মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে পড়বার সময় তার চশমা ছিল, এবং সেটা ছিল গোল্ড রিম চশমা। সেই সময় ফিরোজ এবং আজমল ছিল রুমমেট। ফিরোজ প্রসঙ্গে ইংরেজিতে কিছু নোট আছে, নোটগুলোর বঙ্গানুবাদ দেওয়া হলো। বকুল গাছ বিষয়ে কয়েকটি কথা। আমার প্রাথমিক অনুমান ছিল বকুল গাছ প্রসঙ্গে ফিরোজের একটি পীড়াদায়ক স্মৃতি আছে। অনুমান মিথ্যা নয়। আমি খোঁজ নিয়ে জানতে পারি ফিরোজরা একসময় সিলেটের মীরা বাজারে থাকতো। তার বাসা থেকে 50 গজ দূরে একটি বকুল গাছ ছিল। ছোট ছোট ছেলেমেয়েরা খুব ভোরবেলায় বকুল ফুল কুড়াতে যেত। ফিরোজের বয়স তখন 8 বছর। সে তার বড় বোনের সঙ্গে এক ভোরবেলায় ফুল কুড়াতে গিয়ে একটি অস্বাভাবিক দৃশ্য দেখল। একটি নগ্ন যুবতীর মৃতদেহ দড়িতে ঝুলছে। এটি একটি হত্যাকাণ্ড। মেয়েটিকে মেরে দড়িতে ঝুলিয়ে রাখা হয়েছে। অল্প বয়স্ক একটি শিশুর কাছে নগ্ন নারী দেহ এমনিতেই যথেষ্ট অস্বাভাবিক। সেই দেহটি যদি হয় প্রাণহীন, তাহলে তো সহ্য করা মুশকিল। মিসির আলি সাহেব বাড়ি ফিরলেন 5টা বাজার কিছু পরে। আকাশে মেঘের ঘনঘটা, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। অন্ধকার হয়ে গেছে চারিদিক। ঝাঁকে ঝাঁকে কাক উড়ছে আকাশে। ঝড় হবে সম্ভবত। পশু পাখিরা প্রাকৃতিক বিপর্যয়ের খবর আগে আগে পায়। ঘরে ঢুকে যে দৃশ্যটি দেখলেন, তার জন্য মিসির আলির মানসিক প্রস্তুতি ছিল না। ফিরোজ বসে আছে মূর্তির মতো, তার হাতে একটা লোহার রড। সে শক্ত হাতে রড চেপে ধরে আছে। এত শক্ত করে ধরে আছে যে তার হাতের আঙ্গুল সাদা হয়ে আছে। চামড়ার নিচের শিরা নীল হয়ে ফুলে উঠছে। রড সে পেল কোথায়? এই প্রশ্নটির উত্তর পরে ভাবলেও হবে। ঠিক এই মুহূর্তে তাকে বুঝতে হবে ফিরোজ এরকম আচরণ কেন করছে। তিনি সহজ স্বরে বললেন, একটু দেরি করে ফেললাম। তুমি কি অনেকক্ষণ হয়েছে এসেছো? ফিরোজ জবাব দিল না। তার চোখ টকটকে লাল, নিঃশ্বাস ভারী। কি সর্বনাশের কথা! মিসির আলি প্রাণপণে চেষ্টা করলেন স্বাভাবিক থাকতে। বুঝলে ফিরোজ, খুব ঝড় বৃষ্টি হবে। আকাশ অন্ধকার হয়ে গেছে মেঘে। তোমার হাতে ওটা কি, লোহার রড নাকি? হুম। লোহার রড নিয়ে কি করছো? দাও রেখে দেই। না। চাটা কিছু খেয়েছো? ফিরোজ কোনো জবাব দিল না। তার দৃষ্টি তীব্র ও তীক্ষ্ণ। সিগারেট খাবে? নাও একটা সিগারেট ধরাও। আশ্চর্যের ব্যাপার, ফিরোজ রড ছেড়ে দিয়ে হাত বাড়িয়ে সিগারেট নিল। মনে হচ্ছে একটা ভয়াবহ বিপর্যয় এড়ানো গেছে। সিগারেট শেষ না হওয়া পর্যন্ত সে এটা নিয়ে ব্যস্ত থাকবে। সিগারেট শেষ হতে লাগবে 3 মিনিট। 3 মিনিট যথেষ্ট দীর্ঘ সময়। তোমার জ্বর নাকি ফিরোজ? ফিরোজ জবাব দিল না। মিসির আলি তার কপালে হাত দিলেন। গা ঠান্ডা হয়ে আছে। মিসির আলি বললেন, বেশ জ্বর তো। একটা ট্যাবলেট খেয়ে নাও, জ্বরটা কমবে। তিনি ড্রয়ার খুলে 100 মিলিগ্রাম লিব্রিয়ামের ট্যাবলেট বের করলেন। অত্যন্ত কড়া ঘুমের ওষুধ। কোনো রকমে খাইয়ে দিতে পারলে সঙ্গে সঙ্গে কাজ করবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গিয়ে ধরবে। মস্তিষ্কে রক্ত প্রবাহের পরিমাণ কমে আসবে।
উত্তেজিত অংশগুলোর উত্তেজনা দ্রুত হ্রাস পাবে। লিব্রিয়াম একটি চমৎকার ওষুধ। ফিরোজ কোনো রকম আপত্তি ছাড়াই ওষুধ খেয়ে নিল। রক্তে ওষুধ মেশবার জন্য সময় দিতে হবে, বেশি নয়, অল্প কিছু সময়। এই সময়টা গল্প গুজবে আটকে রাখতে হবে। চা খেলে কেমন হয় ফিরোজ? বৃষ্টি পড়তে শুরু করেছে, ঝড় বৃষ্টির মধ্যে চাটা জমবে মনে হয়। খাবে? হুম, খাবো। বসো, আমি চা বানিয়ে আনছি। কিংবা এক কাজ করো, শুয়ে পড়ো সোফায়, আরাম করো। মিসির আলি বেরিয়ে গেলেন। শোবার ঘরে দরজা লাগিয়ে এলেন বারান্দায়। এখন তিনি নিশ্চিন্ত বোধ করছেন। ফিরোজকে বারান্দায় এলে দরজা ভাঙতে হবে। এটা সময় সাপেক্ষ ব্যাপার। এর মধ্যেই লিব্রিয়াম তার কাজ শুরু করবে। মিসির আলি ডাকলেন, হানিফা, হানিফা। হানিফা রান্নাঘরের দরজা খুলে বের হয়ে এলো। ভয়ে আতঙ্কে তার মুখ সাদা হয়ে গেছে। সে কাঁপছে থরথর করে। কি হয়েছিল হানিফা? হানিফা কিচ্ছু বলতে পারল না। আতঙ্ক তাকে ঘিরে আছে এখনো। মিসির আলি সাহস দেবার জন্য হানিফার মাথায় হাত রাখলেন। হানিফা ক্ষীণ স্বরে বলল, এই লোকটা একটা লোহার শিক লইয়া আমারে মারতে আইছিল। তারপর? আমি দরজা বন্ধ করে বইসাছিলাম। তারপর শুনি সে কার সাথে যেন কথা কইতেছে। কার সাথে কথা বলছে? অন্য একটা মানুষ। তুমি দেখেছো অন্য কোনো মানুষ? জি না, শুধু কথা শুনছি, মোটা গলা। ঠিক আছে, এখন যাও, ভালো করে এক কাপ চা বানাও। ভয়ের কিছু নেই। হানিফা চা বানাতে গেল। মিসির আলি লক্ষ্য করলেন মেয়েটির পা এখনো কাঁপছে। চা বানাতে বানাতে ঠিক হয়ে যাবে। ভয় থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত থাকা। মিসির আলি ঘড়ি দেখলেন, 10 মিনিট পার হয়েছে। লিব্রিয়াম নিশ্চয়ই তার কাজ শুরু করেছে। বসার ঘর থেকে কোনো সাড়া শব্দ আসছে না। এখন নিশ্চিন্তে সেখানে যাওয়া যায়। তিনি বসার ঘরে ঢুকলেন। ফিরোজ লোহার রড হাতে বসে আছেন। অসুখের কোনো লক্ষণ তার মধ্যে দেখা যাচ্ছে না। তার শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। তিনি শুকনো গলায় বললেন, চা বানাতে বলে এসেছি, চা চলে আসবে। ফিরোজ চাপা গলায় বলল, আজ আপনার একটি মেয়ের সঙ্গে দেখা করবার কথা না? মিসির আলি চমকে ওঠা উচিত ছিল, কিন্তু তিনি চমকে উঠলেন না। তিনি জানেন বিশেষ বিশেষ অবস্থায় মানুষের টেলিপ্যাথিক সেন্স প্রবল হয়ে ওঠে। ফিরোজের এখন সেই অবস্থা। সে ব্যাখ্যার অতীত কোনো একটি উপায়ে তার মস্তিষ্কের বায়োকারেন্ট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে। একটি মেয়ের সঙ্গে আপনার দেখা করবার কথা না? হ্যাঁ, কথা আছে। তার কাছে গেলে আপনার বিপদ হবে। কি করে বুঝলে? আমাকে বলে গেছে। কে বলে গেছে? ও চশমা পরা লোক? হ্যাঁ। মিসির আলি লক্ষ্য করলেন ফিরোজের চোখের পাতা ঘন ঘন পড়তে শুরু করেছে। আর ইএম, র্যাপিড আই মুভমেন্ট। লিব্রিয়াম কাজ করতে শুরু করেছে। তিনি সহজ স্বরে বললেন, শোনো ফিরোজ, আমি আমার সারা জীবনে আমার নিজের লাভ ক্ষতির দিকে তাকাইনি। আমি ওই মেয়েটির কাছে যাব। ফিরোজ ঘুমিয়ে পড়ল। বাইরে গাড়ি হর্ন দিচ্ছে। ফিরোজকে যাবার জন্য গাড়ি পাঠিয়েছেন তার বাবা মা। মিসির আলি ড্রাইভারকে নিয়ে ধরাধরি করে ঘুমন্ত ফিরোজকে গাড়িতে তুলে দিলেন। ড্রাইভারকে বললেন, ও অসুস্থ, আজ রাতটা ওকে তালাবন্ধ করে রাখতে হবে। সকালবেলা আমি ওকে দেখতে যাব। আর শোনো, ও রাতে বিড়বিড় করে কথা টথা বলবে। একটা ক্যাসেট রেকর্ডারের ব্যবস্থা করতে হবে, যাতে ওর সমস্ত কথাবার্তা রেকর্ড হয়ে যায়। এটা খুব দরকার। ড্রাইভার শুকনো মুখে তাকিয়ে রইল। মিসির আলি ঘরে পা দিতেই মুষলধারে বৃষ্টি শুরু হলো, সেই সঙ্গে বাতাস। এরকম দুর্যোগের রাতে নীলুর কাছে যাওয়ার কোনো অর্থই হয় না। মিসির আলি ছোট্ট নিঃশ্বাস ফেললেন। ফিরোজের ব্যাপারে তার মনটা খারাপ হয়ে গেছে। হঠাৎ এরকম হবে কেন? বহু খোঁজাখুঁজি করেও মিসির আলি নীলুদের বাড়ি বের করতে পারলেন না। তার কাছে কোনো ঠিকানা নেই। তিনি ইচ্ছা করেই ঠিকানা রাখেননি। না রাখাটা বোকামি হয়েছে। কাঁঠাল বাগানের যে অঞ্চলে লাল রঙের দোতলা বাড়ি থাকার কথা, সেখানে লাল রঙের কোনো বাড়িই নেই। কয়েকটি পান বিড়ির দোকানদারকে তিনি জিজ্ঞেস করলেন, লাল রঙের দোতলা বাড়ি, ভেতরে ফুলের বাগান আছে। ওরা যখন শুনল তিনি ঠিকানা জানেন না এবং বাড়ির মালিকের নামও জানেন না, তখন খুবই অবাক হয়ে গেল। ঢাকা শহরের ঠিকানা দিয়েই বাড়ি পাওয়া যায় না? আপনি আইছেন ঠিকানা ছাড়া। কেমন লোক আপনি?
মিসির আলীর নিজেরও মনে হলো কাজটা বুদ্ধিমানের মতো হয়নি। স্মৃতির উপর বিশ্বাস করতে নেই। স্মৃতি হচ্ছে প্রতারক। নানানভাবে সে মানুষকে প্রতারণা করে। অন্য কোনো মানুষ হলে এতক্ষণ খোঁজাখুঁজি বন্ধ করে বাড়ি চলে যেত, কিন্তু তিনি ভিন্ন ধরনের মানুষ। কোনো একটি বিষয় শেষ না দেখে তিনি ছাড়েন না। কাজেই সকাল 10টার সময় তাকে দেখা গেল একটা রিক্সা ঠিক করতে। ঘন্টা হিসাবে চুক্তি। 1 ঘন্টা সে মিসির আলীকে নিয়ে কাঁঠাল বাগানের বিভিন্ন রাস্তায় ঘুরবে। তিনি বাড়ি বের করার চেষ্টা করবেন। মিসির আলীর কোলে রসমালাইয়ের একটা হাঁড়ি। কি মনে করে যেন তিনি 1 সের রসমালাই কিনে ফেলেছেন। ছাত্রীর বাড়িতে খালি হাতে যাওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু এখন মিষ্টির হাঁড়িটা একটা উপদ্রবের মতো লাগছে। মিসির আলীর কেন যেন মনে হচ্ছে যে কোনো মুহূর্তে হাঁড়ি ভেঙে তার সমস্ত শরীর মাখামাখি হয়ে যাবে। রিকশাওয়ালাটা বুড়ো এবং চালাক। খুব কম পরিশ্রমে সে 1 ঘন্টা পার করতে চায়। রিকশা চলছে হাঁটি হাঁটি পা পা করে। মিসির আলী বললেন, বুড়ো মিয়া, আপনি এই যে আস্তে আস্তে রিকশা চালাচ্ছেন, এতে কিন্তু আপনার কষ্ট বেশি হচ্ছে। প্রতিবারই নতুন করে মোমেন্টাম দিতে হচ্ছে। কিন্তু আপনি যদি জোরে চালাতেন, তাহলে মোমেন্টামের জন্য বল দিতে হতো একবার। বাকি সময়টা শুধু ফ্রিকশন কাটানোর জন্য অল্প কিছু বল লাগতো। বুড়ো রিকশাওয়ালাকে এই জটিল বৈজ্ঞানিক তত্ত্ব কিছুমাত্র অনুপ্রাণিত করতে পারল না। তার রিকশার গতি আরো শ্লথ হয়ে গেল। মিসির আলী ভাবতে চেষ্টা করলেন, যে বাড়িতে আগে একবার এসেছেন সে বাড়িটি এখন খুঁজে না পাওয়ার পেছনে আসলে কি কারণ থাকতে পারে। অনেকগুলো কারণ হতে পারে। পরবর্তী সময় হয়তো লাল রঙের দালানটিকে সাদা রং করা হয়েছে। দোতলা ছিল, 3 তলা করা হয়েছে। ফুলের বাগান নষ্ট করে ঘর তোলা হয়েছে। কিংবা এও হতে পারে যে মস্তিষ্কের যে অংশ বস্তু জগতের আবস্থানিক বিষয়গুলোর বিশ্লেষণ করে নিউরন স্মৃতিকক্ষে জমা রাখে, তার সেই অংশ কাজ করছে না। মিসির আলী হঠাৎ লক্ষ্য করলেন তার রসমালাইয়ের হাঁড়ি 2 খণ্ড হয়েছে। সমস্ত গায়ে, রিকশার সিটে এবং নিচে রসে মাখামাখি। এই অবস্থায় নীলুর বাসা খোঁজার কোনো মানে হয় না। অথচ 1 ঘন্টা পার হতে এখনো 15 মিনিট বাকি। 15 মিনিট আগে রিকশা ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। তিনি রিকশাওয়ালাকে ছায়া নিয়ে রিকশা দাঁড় করাতে বললেন। রসে মাখামাখি হয়ে তিনি 15 মিনিট রিকশার সিটে বসে রইলেন। মিষ্টির লোভে তার মাথার উপর কাক ডাকতে লাগলো। 2-1টা সাহসী কাক ছো মেরে মেরে রসগোল্লার টুকরো ঠোঁটে নিয়ে উড়ে যাচ্ছে। বুড়ো রিকশাওয়ালা অবাক হয়ে তাকে দেখছে। সে তার জীবনে এমন বিচিত্র যাত্রী খুব বেশি পায়নি। মিসির আলী বললেন, 15 মিনিট পার হলেই আমি চলে যাব, বুঝলেন? রিকশাওয়ালা মাথা নাড়ল। সে বুঝেছে। আজ গরম সেরকম নেই। কাল রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় আজ একটা শীতল ভাব আছে। তাছাড়া রাস্তাঘাট ঝকঝক করছে। গাছপালায় সতেজ ভাব। কচুরি পানার মতো হালকা বেগুনি ফুল ফুটে আছে জারুল গাছে। কি চমৎকার যে লাগছে দেখতে! এই ফুলগুলোর জন্যই কি চারিদিকে একটা কোমল ভাব চলে এসেছে? মিসির আলী বাসায় ফিরলেন 11টার সময়। বাসায় 1 ফোঁটা পানি নেই। 1টার দিকে বাড়িওয়ালা কল ছাড়বে। তার আগে গোসলের কোনো সম্ভাবনা নেই। রসমালাইয়ের রস সারা গায়ে মেখে বসে থাকতে হবে। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। হানিফাকে চা বানাতে বলে ফিরোজের ফাইল খুলে বসলেন। এই ফাইলটিতে লেখা ফিরোজ মোহনগঞ্জ। মোহনগঞ্জে ফিরোজের অভিজ্ঞতা এবং মোহনগঞ্জ সম্পর্কে যাবতীয় খবরাখবর এখানে আছে। তিনি মোহনগঞ্জের বিভিন্ন লোকজনের কাছে যেসব চিঠিপত্র লিখেছেন তার কপি এবং সেই সব চিঠিপত্রের জবাবও এখানে আছে। মিসির আলী পাতা উল্টাতে লাগলেন। প্রথম চিঠিটি নাজনীনকে লেখা। তারিখ দেওয়া আছে 17/6/85। প্রায় 1 বছর আগে লেখা চিঠি। আজ হচ্ছে 10/6/86। মিসির আলী নিজের লেখা চিঠির উপর চোখ বোলাতে লাগলেন। নাজনীন, কল্যাণীয়াশু, আমার ভালোবাসা নাও। পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মিসির আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিষয়ের একজন অধ্যাপক। ফিরোজ খান নামের একজন মানসিক রোগের চিকিৎসার দায়িত্বে নিয়োজিত। তাকে চিকিৎসা করা হচ্ছে মেডিস্টিক সাইকোথেরাপি পদ্ধতিতে। এই রোগীটিকে তুমি চেনো।
ও তোমাদের বাড়িতে গিয়েছিল এবং সে অসুস্থ হয়ে পড়ে তোমাদের বাড়িতেই। শোনো নাজনীন, মানসিক রোগের উৎপত্তি মনে। মানুষের মন বিচিত্র জিনিস। সমগ্র নক্ষত্রপুঞ্জে যে রহস্য ও জটিলতা আছে তার চেয়েও অনেক বেশি রহস্যময় মানুষের মন। আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান দিয়ে এই রহস্যের জট খুলতে চেষ্টা করি। প্রায় সময়ই তা সম্ভব হয় না। ফিরোজের বর্তমানে যে অবস্থা তার কারণ অনুসন্ধান করতে তোমার সাহায্য প্রয়োজন। একটি অসুস্থ ছেলের সাহায্যে তুমি কি এগিয়ে আসবে না? আমি যা জানতে চাই তা হচ্ছে ফিরোজের সঙ্গে তোমার কবার দেখা হয়েছে এবং কি কি কথা হয়েছে। কোনো কিছু বাদ না দিয়ে আমাকে জানাবে। আপাত দৃষ্টিতে অর্থহীন তথ্য অর্থবহ হতে পারে। আমার শরীরটা বিশেষ ভালো না। শরীর একটু ভালো হলে তোমাদের বাড়িটা দেখতে যাব। এ ব্যাপারে তোমারই বড় ভাই আজমলের সাথে কথা হয়েছে। আদর ও ভালোবাসা নাও, মিসির আলী। চিঠির উত্তর তিনি 1 সপ্তাহের ভেতর পেয়ে গেলেন। তিনি মুগ্ধ হলেন চিঠি পড়ে। সহজ এবং আন্তরিক ভঙ্গিতে লেখা চিঠি। হাতের লেখা বড় সুন্দর। তার চিঠির অংশবিশেষ এরকম: ভাইয়া যে তার বন্ধুকে নিয়ে বেড়াতে আসবে তা আমি জানতাম। গরমের ছুটির সময় এসে বলে গিয়েছিল। ভাইয়া সেই কলেজে পড়ার সময় থেকে তার বন্ধু বান্ধবদের নিয়ে বেড়াতে আসে। আমাদের বাড়িটা বিশাল। ভাইয়া তার বন্ধুদের এই বাড়ি দেখিয়ে মুগ্ধ করতে চায় বলেই আমার ধারণা। যাই হোক, ভাইয়ার বন্ধুরা এলে আমার খুব ভালো লাগে। বাড়িতে একটা উৎসব উৎসব ভাব থাকে। ভাইয়ার মেজাজ থাকে খুব খারাপ। আপনি বোধহয় জানেন না ভাইয়া খুব রাগী। এবার যখন ফিরোজ ভাই বেড়াতে এলো আমার মোটেও ভালো লাগেনি। কারণ ভাইয়ার এই বন্ধুকে এখানে নিয়ে আসার পেছনে একটি উদ্দেশ্য ছিল যা আমার পছন্দ হয়নি। ভাইয়া চাচ্ছিল আমি তার বন্ধুর সঙ্গে গল্প টল্প করি, চাটা বানিয়ে দিই, এবং তা করলেই তার বন্ধু আমাকে পছন্দ করে ফেলবে। আমার শারীরিক ত্রুটি তার চোখে পড়বে না। আমার একটি ভালো বিয়ে হবে। ভাইয়ার ধারণা তার এই বন্ধু পৃথিবীর সেরা মানুষদের একজন। মার কাছ থেকে এসব শুনে আমার খুব মন খারাপ হলো। একটি ছেলেকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করতে হবে কেন? বিয়েটা কি এতই জরুরি? আমি ভাইয়াকে ডেকে নিয়ে বললাম, আমি কখনো কোনো অবস্থাতেই তোমার এই বন্ধুর সামনে যাব না। ভাইয়া চোখ লাল করে বলল, যেতেই হবে। আমি শান্ত গলায় বললাম, এটা নিয়ে যদি তুমি জোর খাটাও আমি তাহলে মরে যাব। ভাইয়া চুপ করে গেল। আমি শান্ত ধরনের মেয়ে, কিন্তু ছোটবেলা থেকেই ভয়ঙ্কর জেদি। ভাইয়া তা খুব ভালোই জানে। সে আমাকে ঘাঁটালো না। আমি ভেতরের বাড়িতে থাকতে লাগলাম। ভুলেও বাইরে পা বাড়াই না। তবু একদিন সন্ধ্যায় দেখা হয়ে গেল। ফিরোজ ভাইকে দেখে মনে হলো তিনি খুব অবাক হয়েছেন। আমি হকচকিয়ে গিয়েছি। নিজেকে সামলে নিয়ে কোনো মতে বললাম, বড় ঘরে গিয়ে বসুন, সেখানে চা দেওয়া হবে। এই বলে আমি চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছি। পোলিওর জন্য আমার এক পায়ে কোনো জোর নেই, কাজেই উল্টে পড়ে গেলাম। ফিরোজ ভাই আমাকে টেনে তুললেন। এটাই স্বাভাবিক, এতে লজ্জা বা অপমানের কিছু নেই। কিন্তু রেগে গেলাম এবং কঠিন গলায় বললাম, হাত ছাড়ুন। তিনি পাংশুবর্ণ হয়ে গেলেন। আমার হাত ছেড়ে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। মিসির আলী এই চিঠিটা বেশ কয়েকবার পড়েছেন এবং প্রতিবারই তার মনে হয়েছে চমৎকার একটি চিঠি, আন্তরিক এবং কোনো ভান নেই। একজন মানুষ সবচেয়ে বেশি ভান করে তার চিঠিতে। যে এই ভানের ওপরে উঠে আসতে পারে তাকে তার প্রাপ্য সম্মান দিতে হয়। সুন্দরী একটি মেয়ের মনটাও বোধহয় খুব সুন্দর হয়। মিসির আলী অন্যমনস্কভাবে খাতার পাতা উল্টাতে লাগলেন। এখনো পানি আসেনি। আজ কি বাড়িওয়ালা তার পানির পাম্পটি খুলবে না? ওদের নিজেদের কি পানির দরকার হয় না? দুপুরের খাওয়া দাওয়ারও তো একটা ব্যবস্থা করতে হয়। রান্না বান্না কিচ্ছু হয়নি। হানিফা জ্বরে কাতর। কালকের ঘটনায় বেচারি বেশ ভয় পেয়েছে। সকালে 101 জ্বর ছিল, এখন 102। 2টি প্যারাসিটামল কিছুক্ষণ আগেই খাওয়ানো হয়েছে। জ্বর কমে যাওয়া উচিত, কিন্তু কমছে না। বিকেল নাগাদ না কমলে ডাক্তারের কাছে যেতেই হবে। তিনি খাতাপত্র গুছিয়ে উঠলেন। উঁকি দিলেন হানিফার ঘরে। হানিফার জন্য তিনি একটি ঘর দিয়েছেন। এই ঘরে ছোট্ট একটি খাট আছে।
পড়ার চেয়ার টেবিল আছে, একটি আলনা আছে। এই মেয়েটি কোনোদিন কল্পনাও করেনি কোনোদিন এতগুলো জিনিস তার হবে। হানিফা, তোর জ্বর কেমন রে? ভালো। মিসির আলি কপালে হাত দিয়ে চমকে উঠলেন। ভালো কোথায়? অনেকখানি জ্বর তো, মাথায় পানি ঢালতে হবে। হানিফা জ্বর তপ্ত চোখে তাকিয়ে রইল। এই লোকটিকে সে বুঝতে পারছে না। একজন কাজের মেয়ের জন্য কেউ এতটা দরদ দেখায়, না দেখানো উচিত? হানিফা? জি। জ্বর খুব বেশি, জ্বর নামাতে হবে। পানি তো বোধহয় এক ফোঁটাও নেই। জি না। যাই, বাড়িওয়ালাকে পাম্প ছাড়তে বলি। বলেন। ফিরোজের বাড়ি থেকে কেউ এসেছিল? জি না। টেলিফোন করে একটা খোঁজ নিতে হয়, কি বলিস হানিফা? জি, নেন। হানিফা চোখ বন্ধ করে ফেলল। তার জ্বর বোধহয় বাড়ছে। চোখ ছোট ছোট হয়ে এসেছে। চোখের সাদা অংশ কেমন যেন ঘোলাটে দেখাচ্ছে। মিসির আলি চিন্তিত মুখে বাড়িওয়ালার উদ্দেশ্যে রওনা দিলেন। বাড়িওয়ালা করিম সাহেব বাসাতেই ছিলেন। পানি এখনো ছাড়া হয়নি শুনে তিনি খুব হইচই করতে লাগলেন। বারবার বললেন, এই সামান্য কাজের জন্য আপনি নিজে আসলেন প্রফেসর সাহেব? বড় লজ্জায় ফেললেন আমাকে, ছি ছি ছি। মিসির আলি সাহেব বললেন, একটা টেলিফোন করা যাবে করিম সাহেব? একটা কেন, 100টা করা যাবে, যখন ইচ্ছা তখন করা যাবে। দরকার হলে ট্রাঙ্ক কল করবেন, খুলনা, ময়মনসিংহ, বরিশাল। টেলিফোনের বিল আব্দুল করিমকে কিছু করতে পারবে না, বুঝলেন প্রফেসর সাহেব? ওরে, টেলিফোনটা প্রফেসর সাহেবকে এনে দে। আর দেখ ঠান্ডা পেপসি বা 7 আপ কিছু আছে কিনা। কিছু লাগবে না। আপনি না বললেই হবে নাকি? আপনার একটা ইজ্জত আছে না? 6 মাসে 1 বছরে একবার আসেন। আমি বলতে গেলে রোজই বসে থাকি আপনার ওখানে। আপনি ফ্যানটার নিচে ঠান্ডা হয়ে বসেন তো দেখি। মিসির আলি বসলেন। বাড়িওয়ালা করিম সাহেব মিসির আলিকে একটু বিশেষ রকম স্নেহ করেন। গত 2 বছরে তিনি প্রতিটি ফ্ল্যাটের ভাড়া 3 দফায় বাড়িয়েছেন। শুধু প্রফেসর সাহেবের ভাড়া 1 পয়সাও বাড়েনি। কেন বাড়েনি কে জানে। ফিরোজের মাকে টেলিফোনে পাওয়া গেল। তার কাছ থেকে যে সমস্ত তথ্য জানা গেল সেগুলো হচ্ছে, ফিরোজ ভালো আছে, সুস্থ এবং স্বাভাবিক। তার ঘরে একটি মাইক্রোফোন বসিয়ে ঘরের যাবতীয় শব্দ টেপ রেকর্ড করা হয়েছে। টেপগুলো তিনি সন্ধ্যাবেলায় পাঠাবেন। ফিরোজের মা চিন্তিত স্বরে বললেন, আপনি অসুস্থ বলেছিলেন কেন? আমরা খুব ভয়ে ভয়ে রাতটা কাটালাম। আপনার ওখানে সে কিছু করেছিল নাকি? না, তেমন কিছু করেনি, একটু উদ্ভ্রান্ত মনে হচ্ছিল। ফিরোজ কি ঘরে আছে? হ্যাঁ আছে, কথা বলবেন? বলবো, দিন ওকে। ফিরোজের গলা শান্ত এবং স্বাভাবিক। কেমন আছো ফিরোজ? ভালো। কি করছিলে? কিছু করছিলাম না, একটা উপন্যাস নিয়ে বসেছিলাম। কার উপন্যাস? জন স্টেইনবেক। নাম হচ্ছে গিয়ে আপনার সুইট থার্সডে। স্যার, আপনি পড়েছেন এটা? গল্প উপন্যাস আমি পড়ি টড়ি না। একজন লেখকের বানানো দুঃখ কষ্টের বিবরণ পড়ে কি হয় বলো? এমনিতেই আমাদের চারিদিকে প্রচুর দুঃখ কষ্ট আছে। স্যার, আপনাকে বইটা পড়তেই হবে। আমার পড়া শেষ হলেই আপনাকে দিয়ে আসব। আচ্ছা ঠিক আছে। শোনো ফিরোজ, বলুন, কাল রাতে তোমার কেমন ঘুম হয়েছিল? ভালো। কিরকম ভালো? খুব ভালো। এক ঘুমে রাত পার করেছি। কি জন্য জিজ্ঞেস করছেন স্যার? এমনি জানতে চাচ্ছি। কোনো স্পেসিফিক কারণ নেই। তুমি কি কাল রাতে কোনো স্বপ্ন দেখেছো? জি না স্যার। চট করে না বলে দিও না, চিন্তা করে তারপর বলো। এবার ও সময় নিল জবাব দেওয়ার আগে। একটা স্বপ্ন দেখেছি, আর ওটা তো আমি প্রায়ই দেখি। কোনটা? ওই যে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি, তারপর দেখি কোনো প্রশ্নের উত্তর জানি না। এটা ছাড়া আর কোনো স্বপ্ন দেখোনি? জি না। শোনো ফিরোজ, এছাড়াও যদি অন্য কোনো স্বপ্নের কথা মনে পড়ে আমাকে জানিও। জি, আচ্ছা। তুমি কি আজ সন্ধ্যার দিকে একবার আসবে? না স্যার, আজ আসবো না, বইটা শেষ করব। প্রেমের উপন্যাস নাকি? ফিরোজ লাজুক স্বরে বলল, হুম।
টেপগুলো পরীক্ষা করতে করতে রাত ৩টা বেজে গেল। প্রথম ৪টি টেপে তেমন কিছু নেই। একবার শুধু কিছুক্ষণের জন্য আহ উহ শব্দ। সেটা স্বপ্ন দেখার জন্যে কিংবা বেকায়দা অবস্থায় শোয়ার জন্যে। তবে শেষ টেপটিতে মিসির আলির জন্য বড় ধরনের বিস্ময় অপেক্ষা করছিল। তিনি বিচিত্র একটি কণ্ঠস্বর শুনলেন, তীক্ষ্ণ এবং তীব্র। হাই ফ্রিকোয়েন্সি কথাগুলো এরকম। অপরিচিত কণ্ঠস্বরে বলছে, হুম হুম, ফিরোজ ফিরোজ। ফিরোজ বলছে, না না, না। অপরিচিত লোক বলছে, লোহার রডটা কোথায়? ফিরোজ বলছে, জানি না, আমি জানি না। অপরিচিত লোক অস্পষ্টভাবে কিছু বলল, তারপর নিঃশ্বাসের শব্দ। ফিরোজ বলল, না না না। অপরিচিত লোক বলল, লোহার রড। ফিরোজ বলল, না না। অপরিচিত লোক অস্পষ্টভাবে কিছু বলল, তারপর হাসির শব্দ। মিসির আলি অসংখ্যবার এই অংশটি বাজিয়ে বাজিয়ে শুনলেন। অস্পষ্ট অংশগুলো উদ্ধার করতে পারলেন না। অপরিচিত যে কণ্ঠস্বর শুনছেন তা ফিরোজেরই কণ্ঠস্বর। এটি তার একটি দ্বিতীয় সত্তা, সেকেন্ড পার্সোনালিটি। ফিরোজকে পুরোপুরি সুস্থ করতে হলে তার দ্বিতীয় সত্তাটিকে ভালোভাবে বুঝতে হবে। হানিফা ছটফট করছে, তার জ্বর কমেনি, এখন ১০২-এরও কিছু বেশি। মিসির আলি চিন্তিত বোধ করলেন। রাত ১০টার দিকে জ্বর অনেক কম ছিল, ৯৯.৫। এখন এত বাড়ল কেন? হানিফা জেগে আছে, কিন্তু কোনো রকম সাড়া শব্দ করছে না। মিসির আলি কোমল গলায় বললেন, খারাপ লাগছে নাকি রে বেটি? না। মাথা যন্ত্রণা আছে? আছে। বেশি? জি। মাথা টিপে দেব? হানিফা লজ্জিত স্বরে বলল, জি না। না কেন? আরাম লাগবে, তার আগে মাথায় পানি ঢেলে জ্বরটা কমাতে হবে। তিনি বাথরুমে ঢুকলেন পানির বালতির খোঁজে। তার নিজের শরীরটাও ভালো যাচ্ছে না। মাথা ভার লাগছে, বমি বমি লাগছে, শুয়ে থাকতে ইচ্ছে হচ্ছে। কিন্তু একটি বাচ্চা মেয়ে জ্বরে ছটফট করবে আর তিনি শুয়ে থাকবেন, এটা হয় না। হানিফার এ বাড়িতে আসার ইতিহাস বেশ বিচিত্র। গত জুলাই মাসের দিকে একবার বেশ বড় একটা ঝড় হলো। রাত ১টায় জেগে উঠে দেখেন দড়াম দুড়ুম শব্দে জানালার পাট আছড়ে পড়ছে। বৃষ্টির ছাটে ঘর ভেসে যাচ্ছে, ইলেকট্রিসিটি নেই, চারদিক অন্ধকার। মোটামুটি একটি ভয়াবহ অবস্থা। তিনি জানালা বন্ধ করতে গিয়ে দেখলেন ৮-৯ বছরের একটা বাচ্চা মেয়ে একা একা দেয়াল ঘেঁষে বসে আছে। কে রে তুই? মেয়েটি ভয় পাওয়া স্বরে বলল, আমি। এখানে কি করছিস? ঘুমাইতাছি। জেগে জেগে ঘুমাচ্ছিস নাকি? মেয়েটি জবাব দিল না। বাপ মা কোথায়? মেয়েটি নিরুত্তর। তোর বাপ মা নেই? না। আত্মীয় স্বজন কেউ নেই? না। তুই কি এরকম একা একা মানুষের বারান্দায় ঘুমোস নাকি? মেয়েটি জবাব দিল না। মিসির আলি বললেন, ভয় লাগছে না তোর? না। বলিস কি? নাম কি তোর? হানিফা। আয় ভেতরে আয়। ইস, ভিজে জবজবে হয়ে গেছিস তো একদম। মিসির আলি হারিকেন জ্বালিয়ে তাকালেন মেয়েটির দিকে। ছেলেদের মতো ছোট ছোট করে কাটা চুল, আদুরে একটা মুখ। তোর বাপের নাম কি? জানি না। বলিস কি, মার নাম? জানি না। তোর হাতে কি? মুঠোর ভেতরে কি আছে? হানিফা মুঠি খুলল, ভাঙতি পয়সা। ভিক্ষা করে পেয়েছিস? হুম। মিসির আলি গুনলেন, ২ টাকা ৩০ পয়সা। এই বিশাল পৃথিবীতে আগামীকাল এই মেয়েটি যাত্রা শুরু করবে ২ টাকা ৩০ পয়সা, একটা নোংরা ফ্রক এবং একটা তালি দেওয়া প্যান্ট নিয়ে। কোনো মানে হয়? তিনি একটি শুকনো লুঙ্গি বের করলেন, গম্ভীর গলায় বললেন, কাপড় বদলে এটা পরে ফেল। নিউমোনিয়া বাঁধাবি তো। ওই ঘরে একটা বিছানা আছে, ওখানে গিয়ে শুয়ে থাক। মিসির আলি ভেবেছিলেন সকাল হলেই সে চলে যেতে ব্যস্ত হয়ে পড়বে।
একবার যাযাবর জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে গেলে বন্ধন আর ভালো লাগে না। কিন্তু হানিফা সকালবেলা চলে যাবার কোনো রকম লক্ষণ দেখালো না। এমনভাবে ঘুরে বেড়াতে লাগলো যেন এটি তারই ঘরবাড়ি। হানিফার প্রতি সমাজের যে দায়িত্ব ছিল, মিসির আলি তা পালন করে চলেছেন। নিজেই তাকে পড়তে শিখিয়েছেন, যোগ ভাগ গুণ শিখিয়ে নিয়ে গেছেন স্কুলে ভর্তি করার জন্য। কেউ ভর্তি করাতে রাজি হয়নি। এত বড় মেয়েকে ক্লাস 1-এ অ্যাডমিশন দেওয়ানো সম্ভব নয়। তিনি হানিফাকে বলেছেন, ঠিক আছে, তুই ঘরে বসেই পড়াশোনা চালিয়ে যা। যথাসময়ে প্রাইভেটে তোকে আমি ম্যাট্রিক দেওয়াবো। আমি নিজে তো সবসময় দেখতে পারি না, একজন মাস্টার রেখে দেব। শেষ রাতের দিকে হানিফার জ্বর কমে এলো, শরীর ঘামতে লাগলো। সে বিড়বিড় করে নানান কথা বলতে লাগলো। মেয়েটির বিড়বিড় করে কথাগুলো থেকেই মিসির আলি বড় ধরনের একটি আবিষ্কার করলেন। তার বিস্ময়ের সীমা রইল না। এই প্রসঙ্গে যথাসময়ে বলা হবে। এতক্ষণ আমি পড়ে শোনালাম হুমায়ুন আহমেদের লেখা গল্প নিশিথিনীর প্রথম পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। কমেন্ট করে আপনার গল্প শোনার অনুভূতি অবশ্যই জানাবেন। আমাদের পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ রইল। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।